শেষ বছরে পদার্পণ করল বর্তমান সরকার। সাফল্য ব্যর্থতা নিয়ে চলছে নানা ধরনের বিশ্লেষণ। এদিকে রাজনীতি নিয়ে আছে নানা অনিশ্চয়তা। বিবিসির বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ প্যানেলে আছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার এবং উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারা কবির। বাংলাদেশ সংলাপ পরিচালিত হয় আপনাদের প্রশ্নের ভিত্তিতে। আজ এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। এই মিলনায়তনে আপনারা যারা দর্শক হিসেবে উপস্থিত হয়েছেন, আপনারা যে প্রশ্নগুলো জমা দিয়েছেন সেখান থেকে আমরা কয়েকটি প্রশ্ন বাছাই করেছি। সেই প্রশ্নগুলোর ভিত্তিতে এখন আমাদের আলোচনা হবে। আমি যাচ্ছি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন করবেন মোহাম্মদ আবুল মনসুর। মাননীয় প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণে সব সাফল্যের কথা বলেছেন, তাহলে কি গত 4 বছর সরকারের কোনো ব্যর্থতা ছিল না? আপনার দৃষ্টিতে কোনো ব্যর্থতা ছিল? দুটো উদাহরণ বলেন। এই যে পদ্মা সেতু যে আমরা বিভিন্ন কেলেঙ্কারি দেখতে পাচ্ছি এবং যে আইন শৃঙ্খলা যে ওই পরিস্থিতি খারাপ হয়েছে, যে অবনতি, যে বিশ্বদাসকে যে পদ্মা সেতুর ইস্যুটি আপনি বলছেন। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্যানেলে আসছি। শুরুটা করতে চাই আমির খসরু মাহমুদ চৌধুরী আপনাকে দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিয়েছেন এবং সেখানে তিনি সরকারের সাফল্যের খতিয়ানটাই মূলত তুলে ধরেছেন। উনি যেটা বলছেন ব্যর্থতা ছিল না, আপনি কি বলবেন? না, মাননীয় প্রধানমন্ত্রী তো স্বাভাবিকভাবেই ওনার ভার্সন যেটা বক্তব্য বলবেনই, এটাই স্বাভাবিক। এবং সরকারের থেকে কেউ কারো ব্যর্থতা বলেছে অন্তত আমার জানা নেই। ব্যর্থতার লিস্ট দিতে হলে তো অনেক সময়ের প্রয়োজন, কারণ ওনাদের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা, তারপরে শিষ্টাচার, রাজনীতিতে শিষ্টাচার বলেন, তারপরে আইনের শাসন বলেন, তারপরে ওই রাজনীতিকরণ, পলিটিসাইজেশন, আমার তো মনে হয় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এখানে ব্যর্থতা দেখতে পাচ্ছি। কোনোটাতে আমি কোনো সফলতা দেখতে পাচ্ছি না। সবচেয়ে বড় ব্যর্থতা কোনটি আপনার কি মনে হয়? সবচেয়ে বড় ব্যর্থতা যেটা আজকে আমাদের দেশকে গ্রাস করে ফেলেছে, আমি এই যে যত সব ব্যর্থতার কথা বলেছি এগুলো তো আছেই, আরও অনেক আছে, এগুলো সময়ের প্রয়োজন। সবচেয়ে বড় দেশকে যেখানে আজকে সংকটের দিকে নিয়ে যাচ্ছে, দেশে যেখানে একটা মীমাংসিত ইস্যু ছিল নির্বাচনকে নিয়ে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন একটা মীমাংসিত ইস্যু, সমস্ত জনগণের রাজনৈতিক দলের ইচ্ছার প্রতিফলন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেটাকে সংবিধান থেকে সরিয়ে দিয়ে আজকে দেশ একটা সংকটের মধ্যে পড়ে গেছে। এবং এটা তো ব্যর্থতা না, এটা দেশকে একটা সংকটের মুহূর্তে ঠেলে দিচ্ছে। এর চেয়ে বড় ব্যর্থতা যদি আপনি আমাকে বলতে চান, সেটা হচ্ছে আইনের শাসন। আজকে মানুষ একটা গণতান্ত্রিক দেশের প্রিকন্ডিশন হচ্ছে, পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন। আজকে মানুষ আইনের শাসনের উপর কোনো আস্থা নাই। ধন্যবাদ আপনাকে। ফারা কবির, সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে নানা বিশ্লেষণ হচ্ছে, কি বলবেন আপনি? আসলে যখন আপনি 4-5 বছর সরকারে থাকেন, কিছু তো সাফল্যতা থাকতেই হবে, এবং আমরাও সেগুলো দেখেছি, পেয়েছি। আমাদের জায়গা থেকে আমরা যেটা মনে করছি যে অনেকটা স্পেস পাওয়া গেছে, কাজ করা হচ্ছে, কিন্তু আমাদের যেই ধরনের কালচার যেটা, সেখানে যে ডেমোক্রেসি বা টলারেন্স, সেই জায়গায় কিন্তু আমরা একটু সংকট দেখছি। এবং সেটা প্রতিষ্ঠানেও বলেন বা সামাজিকভাবেও বলেন, সেইটা কিন্তু ডেভেলপ করার জন্যে বা এটাকে আরেকটি পর্যায়ে ধাপে নিয়ে যাওয়ার জন্যে কিন্তু আমরা সেই ধরনের তাদের কাছ থেকে, আমাদের নির্বাচিত সরকারের কাছ থেকে সেই ধরনের কোনো রকম পদক্ষেপ পাইনি। এবং আমার কাছে যেটা সবচেয়ে বেশি মনে হচ্ছে যে আমাদের সমাজে কিছু কিছু ডিভিশনগুলো এখন আরও বেশি শার্প হয়ে গেছে। আমাদের ইন্ডিজিনাস কমিউনিটির কথা বলা যাবে না, আমাদের দলিত সমাজের কথা বলা যাবে না। নারীভাবে যদি আপনার কাছে জানতে চাই যে আপনি যদি দুটো সফলতা এবং দুটো ব্যর্থতার কথা বলেন, সেটা কি হবে? দুটো সফলতা যদি আমি দেখি, যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যে অর্জনগুলো এবং কৃষি মন্ত্রণালয়ের অর্জনগুলো। দুটো ব্যর্থতা? তারপরেও আমি বলবো যে কৃষি মন্ত্রণালয় আরও কাজ করতে পারে যদি আমাদের কৃষকদের জন্যে তাদের
ফুড চেইন, বাজারীকরণ, এই জায়গাগুলো আরও কিছু কাজ করা এবং নারী কৃষককে স্বীকৃতি দেওয়া। আর ব্যর্থতার জায়গা থেকে আমি বলবো আইন শৃঙ্খলা, বিশেষ করে আমরা আমাদের এই দেশে এখনো মেয়ে এবং নারীদেরকে সিকিউরিটি দিতে পারছি না। আর দ্বিতীয় একটির কথা বললেন। আরেকটি হলো যে আমরা আগে সবাই মিলেমিশে থাকতাম, আমরা সব বাংলাদেশি হিসাবে আমরা সবাইকে জানতাম। এখন আমাদের সেই বাংলাদেশের মধ্যে ইন্ডিজিনাস কমিউনিটি ছিল, দলিত ছিল, সবাই ছিল। এই বিষয়টা হঠাৎ করে কেন কন্ট্রোভার্সিয়াল হয়ে গেল আমি কিন্তু বুঝতে পারছি না। ধন্যবাদ আপনাকে। আমি প্যানেলে বাকি দুজন আছেন, আপনাদের কাছে আসব। দর্শকদের কাছ থেকে একটু ঘুরে আসতে চাই। অনেকেই হাত তুলেছেন, শুরুটা করতে চাই এই কোনায়, আপনি বসে আছেন, সংক্ষেপে বলতে হবে। আমরা তো সরকারের ব্যর্থতার কথা শুনলাম মিস্টার খসরু মাহমুদ চৌধুরীর কাছে। তো বিরোধী দল হিসেবে বিএনপি কতটুকু সফল গত 4 বছরে, এটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। হাত তুলেছেন এই পাশে। আসলে প্রধানমন্ত্রী বা তার দলীয় যে সমস্ত নেতাকর্মী যারা আছে তারা সবসময় চাইবে তাদের দলের সফলতা তুলে ধরতে, যাতে পরবর্তীতে জনগণ তাদের ভোট দেয়। কিন্তু জনগণ তাদের ভোট দিয়েছিল বিগত জামাত জোট সরকারের যে ব্যর্থতা ছিল তার থেকে সফলতা আনার জন্য। একজন ব্যর্থ মানুষের সাথে তুলনা করে যদি আপনি আপনার সফলতাকে বিশ্লেষণ করেন, তাহলে আপনি কতটুকু সফল সেটা আপনি নিজেই বিবেচনা করে দেখতে পারেন। ধন্যবাদ। একদম পেছনে হাত তুলেছেন একজন। এই সরকারের কিছু কিছু সফলতা অবশ্যই আছে, শিক্ষাক্ষেত্রে আছে, কিন্তু ব্যর্থতা যদি আমরা বলি হলমার্কস বলতে পারি, তারপরে পদ্মা সেতু আছে, শেয়ার বাজারের দোষ আছে। কিন্তু এটার থেকে আসলে উত্তরণের পথটা কি, এটাই আমাদেরকে খুঁজতে হবে। আমি ডক্টর মশিউর রহমান স্যারের কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আমার প্রশ্ন রইল আর কি ওনার কাছে। ধন্যবাদ আপনাকে। আমি ওনার কাছে আসবো, তার আগে সামনে একজন নারী হাত তুলেছেন। রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য শুধু যারা সরকার তাদের দায়িত্ব না, বিরোধী দলের দায়িত্ব আরও বেশি। আমরা লক্ষ্য করছি যে আমাদের বিরোধী দল একদিনের জন্য সংসদে গিয়ে এই দেশের জনগণের কোনো কথা বলে না, মঙ্গলের কথা বলে না। তারা অভিমানী কতগুলি কথাবার্তা বলে, যা দায়িত্বহীনতার পরিচয় বহন করে। আমার মনে হয় যে বিরোধী দলকে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করা উচিত। তারা জনগণের ট্যাক্সের টাকা নিচ্ছে, গাড়ি নিচ্ছে, বেতন নিচ্ছে, এটা তো শরমের কথা। তারা জনগণের জন্য কোনো দায়িত্বই পালন করে। ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের কাছে আবারও ফিরে আসার চেষ্টা করব। প্যানেলে ফিরে আসতে চাই। আলী রেজা ইফতেখার, সরকারের নানা ব্যর্থতার কথা বলা হচ্ছে, কেউ কেউ বলছেন সফলতাও আছে দু একটি ক্ষেত্রে। ব্যর্থতার যে ইস্যুটি আসে সেটি একটা সুশাসনের প্রশ্ন এখানের সঙ্গে জড়িত। আপনার কি মন্তব্য? আমি মন্তব্যটা করতে চাই একটু অন্য আঙ্গিকে। সংলাপ হচ্ছে না, এটাই মনে করি আমি সবচেয়ে বড় ব্যর্থতা সরকারের এবং যারা বিরোধী দলে আছে। যদি সংলাপ হতো তাহলে হয়তো ব্যর্থতার পরিমাণ আমাদের দেশে অনেক কম হতো। আমার কাছে মনে হয় অর্থনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসটা সবচেয়ে বড় ব্যর্থতা, যে দুটা বড় দল তাদের মধ্যে সংলাপের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। এটার কারণের জন্য বিভিন্ন সেক্টরে, সেটা এখানে একজন বলেছেন যে ফুড এবং এডুকেশনে গভর্নমেন্টের সাকসেস, আমি মনে করি তাই। ফুডে যেহেতু গভর্নমেন্টের অনেক সাকসেস হয়েছে বলেই ব্যাংকিং সেক্টর থেকে বলতে পারি যে আমাদের ফুড ইম্পোর্ট এই গত 3 বছর আমাদের অনেক কম হয়েছে। তার মানেটা হচ্ছে যে আমরা কিছুটা রিজার্ভ আমরা সংগৃহীত করতে পেরেছি। শিক্ষার ক্ষেত্রে অবশ্যই আমরা দেখেছি যে এখানে একটা মোটামুটিভাবে একটা ভালো একটা ইমপ্রুভমেন্ট হয়েছে। তবে ফিনান্সিয়াল ওয়ার্ল্ডের ব্যর্থতা যেটা বলবো সেটা এখানে একজন বলেছেন যে আপনার শেয়ার মার্কেট একটা বড় ধাক্কা খেয়েছে, যেটা থেকে আমার মনে হয় বের হতে অনেক সময় লাগবে। এবং রিসেন্টলি এই যে আপনার যে ফিনান্সিয়াল মার্কেটে যে গভর্নেন্সের যে স্বল্পতা দেখা দিয়েছে বা কাঠামোগত যে দুর্বলতা দেখা দিয়েছে, এটার ইম্প্যাক্ট কিন্তু স্বল্প মেয়াদী না। এটা আমার মনে হয় এই জিনিসটা আমার মনে হয় একটা বড় একটা ব্যর্থতার মধ্যে পড়ে। সফলতা এবং ব্যর্থতা মিলিয়ে বলছেন। আপনাকে যদি জিজ্ঞেস করি বর্তমান সরকারকে আপনি যদি মার্কিং করেন 100 নম্বরের মধ্যে আপনি কত দেবেন? কোনটা, সফলতা নাকি ব্যর্থতা? সার্বিক মিলিয়ে। এটা খুবই ডিফিকাল্ট, বিকজ সব কিছু নাম্বারে কনভার্ট করা সম্ভব না। তবে প্রতিটা সরকারেরই আপনার সফলতা এবং ব্যর্থতা থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল যে বক্তৃতা দিয়েছেন এর মধ্যে সফলতা আছে, হয়তো উনি ব্যর্থতার কথা উনি বলেননি, কিন্তু ব্যর্থতা নাই এরকম কোনো সরকারও বোধহয় পৃথিবীতে হতে পারে না। কোনটার পাল্লা ভারী আপনার মনে হচ্ছে? আমার মনে হয় এখানে যেহেতু আমি ফিনান্সিয়াল বোর্ডে কাজ করি, ফিনান্সিয়াল বোর্ডের ব্যর্থতা একটু বেশি হয়েছে এখানে। ধন্যবাদ আপনাকে।
আমি দর্শকদের কাছে আবার একজন, যে এই পাশে একজন নারী হাত তুলেছেন। এখানে সরকারের শিক্ষাক্ষেত্রে যে সফলতা তার কথা বলা হলো, কিন্তু এর প্রেক্ষিতে আমি বলতে চাই যে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পরীক্ষায় GPA 5-এর সংখ্যা অনেক বেড়েছে, কিন্তু আসলেই কি আমরা সঠিক শিক্ষার দিকে এগিয়ে যেতে পারছি? এটি আমার কথা, যে শিক্ষাক্ষেত্রে উন্নতিটা যেটা আমরা করেছি এটা কি আসলে শিক্ষাক্ষেত্রে উন্নতি হয়েছে কিনা? সামনে আপনি। প্রশ্নটি ফারা আপার সূত্র ধরে আপা যেটি বলেছেন যে ইন্ডিজিনাস পিপলদের নিয়ে, তো ইন্ডিজিনাস শব্দটির হচ্ছে বাংলা শব্দ যদি দেশি, দেশজ, এগুলো হচ্ছে বাংলা পরিভাষা। তাহলে তাদেরকে কেন আমরা তাদেরকে কেন আদিবাসী বলতে পারি না? ওই বিতর্কে এখন যাচ্ছি না। এটা মাননীয় সরকার কেন, প্রশ্ন ছিল যে সরকারের সফলতা কেন তাদের এই পরিচিতিটি দিচ্ছেন না, সেটা অবশ্য একজন বাংলাদেশী হিসেবে আমারও দুঃখ লাগে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসতে চাই। ডক্টর মশিউর রহমান, সরকারের নানা ব্যর্থতার কথা বলা হচ্ছে এবং একজন প্রশ্ন করেছেন যে হলমার্ক, শেয়ার বাজার, পদ্মা সেতু, এই তিনটি ক্ষেত্রে ব্যর্থতা অনেক বড় হয়ে দেখা দিয়েছে। কি বলবেন আপনি? আমি শুধু সরকারের অংশ হিসেবে নয়, আমি এক নাগরিক হিসেবে মনে করি যে এই সময়টা অত্যন্ত গৌরবের সময়। যদি অর্থনীতির প্রবৃদ্ধি দেখেন 6 থেকে 6.5, 6.5, 6.5 এরকম হয়েছে, বৈষম্য কমেছে। যদি প্রবৃদ্ধি হয় এবং বৈষম্য কমে, তাহলে যে চিত্রটা আসে সে হলো সবারই কিছু না কিছু উন্নতি হয়েছে। তত্ত্বাবধায়ক এবং সংলাপ নিয়ে প্রশ্ন এসেছে, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ইত্যাদি। পদ্মা সেতু সম্পর্কে যে নালিশ ছিল সেটা আমাদের অ্যান্টি কারাপশন কমিশন অনুসন্ধান করেছে, তারা একটা কেস ফাইল করেছে। কোর্টে না যাওয়া, কোর্টের বিচার পর্যন্ত বোধহয় আমাদের এ সম্পর্কে অপেক্ষা করতে হবে। কিন্তু বিশ্বব্যাংকে যে নালিশ, সেই নালিশের প্রকৃত অর্থ কি এটা কিন্তু আমাদের কাছে কেউ কখনো বলে নাই। যে সকল পত্রপত্রিকা এ সম্পর্কে খুব বেশি সোচ্চার ছিল তারাও কখনো বলেনি যে কি এবং সাক্ষ্য প্রমাণ কি আছে। এবং সাক্ষ্য প্রমাণ যে ডায়েরির পাতার কথা বলা হয়, সেই পাতাটা কেউ কখনো দেখে নাই। অতএব এটা একটা ভুয়া জিনিসের পরে আমরা কথা বলছি। এখানে বিশ্বব্যাংকের দিক থেকে যে পদ্ধতি অনুসরণ করা হয় সে পদ্ধতিরও হয়তো কিছুটা দুর্বলতা থাকতে পারে, এখানে আমরা জানি না। আপনি এটা কি জিনিসটা সত্যি ভুয়া আপনারা তাই মনে করেন, নাকি আপনারা জানেন না বিষয়টা? আমি বলছি, যারা এ সম্পর্কে সোচ্চার ছিলেন তারা এখনো পর্যন্ত প্রকাশ করেননি যে তাদের কি ভিত্তিতে বলেছেন। যে নালিশ করেছে তার দায়িত্ব প্রকাশ করা, কেউ প্রকাশ করতে পারে নাই। অতএব যদি এর সম্পর্কে আদৌ কোনো সিদ্ধান্তে পৌঁছতে হয় তাহলে বলতে হবে যে এটা সম্পর্কে এর কোনো ভিত্তি কেউ প্রকাশ করেনি। বিশ্বব্যাংক বলছে যে বাংলাদেশ সরকারকে তারা তথ্য প্রমাণ দিয়েছে এবং এটা বাংলাদেশ সরকার চাইলে বাংলাদেশ সরকার এটা প্রকাশ করতে পারে। বাংলাদেশ সরকার চেয়েছে, তারা দিতে পারেনি। বাংলাদেশ সরকার কানাডা সরকারের কাছে চেয়েছে, এখন পর্যন্ত দেয়নি। এবং কানাডার কোর্টে বিচার এইটা না যাওয়া পর্যন্ত কারোর কাছে কিছু নাই। এবং এটা বিশ্বব্যাংকের দায়িত্ব এবং যে সকল সংবাদপত্র এবং যে সকল মিডিয়া সম্পর্কে সোচ্চার ছিল তাদের দায়িত্ব এটাকে প্রকাশ করা, কিন্তু কেউ এখনো প্রকাশ করেনি। আমি ধরে নিব যে এখানে এখন পর্যন্ত প্রমাণযোগ্য কোনো কিছু পাওয়া যায়নি। আপনি ভিন্ন আরেকটা প্রসঙ্গে বলবেন, তার আগে আমি এখানে আরেকটা সাপ্লিমেন্টারি প্রশ্ন আপনাকে করতে চাই। সেটি হচ্ছে, শেষ পর্যন্ত এখনো পর্যন্ত আমরা যা দেখছি যে পদ্মা সেতু হয়নি এবং সম্ভাবনা কতটা সেটা নিয়ে একটা দোলাচল আছে, এটা নিয়ে কি আপনি ব্যক্তিগতভাবে আপনার কখনো মনে হয় আপনি অনুতপ্ত? এটাতে আমি দুটো, একটা হলো যে পদ্মা সেতু নিয়ে যে দুর্নীতির খবর এসেছে, দুর্নীতির ষড়যন্ত্র, এ সম্পর্কে এখন পর্যন্ত বিশ্বব্যাংক জনসমক্ষে এবং যে সকল পত্রপত্রিকা সম্পর্কে সোচ্চার ছিল তারা কোনো কিছু প্রকাশ করেনি। সেটা প্রকাশিত না হওয়া পর্যন্ত আমি মনে করি এখানে দুর্নীতি হয়েছে বলাটা অসঙ্গত হবে। আর একটা হলো যে এই প্রকল্প বাস্তবায়ন, বিশ্বব্যাংক কেন এটাকে টাকা দেয়নি বা কেন এই সম্পর্কে বাধা দিয়েছে, ওই তথ্য প্রমাণ পাওয়ার পর সে বলা যাবে, কিন্তু এটা হওয়া দরকার এবং গুরুত্বপূর্ণ। কৃষি এবং কৃষক সম্পর্কে একটা প্রশ্ন উঠেছে। কৃষি উৎপাদন বেড়েছে, আর অন্যদিকে যে নতুন মুদ্রাস্ফীতির যে হিসাব যদি দেখেন তাহাতে দেখবেন যে খাদ্য বাবদ আমাদের খরচ আগের তুলনায় কমে গেছে এবং খাদ্যের ভিতরেও এই সিরিয়ালসের খরচ আগের তুলনায় কমে গেছে, 3-4% কমে গেছে। তার ফলে এই কৃষকের হয়তো সাময়িকভাবে কিছুটা অসুবিধা হতে পারে। তো সেখানে সরকারের যে নীতি সে হলো বাজারের চেয়েও বেশি দামে সরকার প্রকিউর করে। সরকার
প্রকিউর করার দাম আগেই ঘোষণা করে বলেছে। আমি যদি মোটা দাগে আপনার কাছে জানতে চাই যে ধরুন সাফল্য ব্যর্থতার খতিয়ানে আপনার দৃষ্টিতে একজন সরকারের অংশ হিসেবে কোনো ব্যর্থতা কি ছিল? আমি উল্লেখ করার মতো কোনো ব্যর্থতা দেখি না। ধন্যবাদ আপনাকে। যে ব্যর্থতার কথা বলা হয়েছে সেগুলো খুবই জেনারেল টার্মসে বলা হয়েছে যে এই হয়নি, ওই হয়নি, তাই হয়নি। কিন্তু যদি আপনি কোনো নির্দিষ্ট প্রমাণের ভিতরে যান তাহলে দেখবেন যে নির্দিষ্ট কোনো কিছু তেমন। ধন্যবাদ আপনাকে। আমি যেতে চাই আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনার কাছে একটা সুনির্দিষ্ট প্রশ্ন ছিল দুজনের, যে বিরোধী দল আসলে কি করতে পারছে? বিরোধী দল তো শুধু সরকারের সমালোচনা করছে, কিন্তু আপনাদের ভূমিকাটা কি ছিল 4 বছরে? সংক্ষেপে যদি আপনি উত্তর। বিরোধী দলের কাজটি কি প্রথমে আমাকে বুঝতে হবে। বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের যে কাজগুলো সরকার দায়িত্ব পালন করছে এটা সরকারের পক্ষ থেকে বলা হয়। বিরোধী দলের কাজ হচ্ছে যেখানে সরকারের ব্যর্থতা সেটাকে তুলে ধরা, এবং সেটা আমি মনে করি আমরা নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং বাধাগ্রস্ত হয়েছি, পদে পদে বাধাগ্রস্ত হয়েছে। এমন করেছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা হচ্ছে সংসদে গিয়ে বলা, সেটা তো আপনারা সেটা আমি আসছি আমরা বাধাগ্রস্ত হয়েছি, এমনকি মানববন্ধন করতে গিয়েও পর্যন্ত বাধাগ্রস্ত হয়েছে। আজকে বিএনপি সেক্রেটারি জেনারেল 50 বছর দেশের কোনো ইতিহাসে নাই একটি দলের সেক্রেটারি জেনারেলকে কারাগারে একটা মিথ্যা মামলা দিয়ে ঢুকিয়ে রেখেছে। এই পর্যায়ে সরকার গিয়েছে, এবং বিরোধী দল আজকে বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলনে গণতন্ত্রে বিশ্বাস করে বলে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো কঠিন প্রোগ্রাম দিচ্ছে না। আজকে বিএনপির জায়গায় যদি অন্য দল থাকতো সেটা দেশে কি হতো? বিরোধী দল হিসেবে আপনারা সফল হয়েছেন, আপনাদের দায়িত্ব আপনারা পালন করেছেন। আমরা একটা দায়িত্ববান বিরোধী দল হিসাবে আমরা দেশের মানুষের কাছে তুলে ধরেছি। ইনস্টেড অফ ক্রিটিসাইজিং গভর্নমেন্ট আমরা কিন্তু আমাদের প্রপোজালগুলো তুলে ধরেছি। লাস্ট 2 ইয়ার্স আমরা জনসম্মুখে তুলে ধরেছি, আমরা নিজেরা বাজেট প্রিপেয়ার করেছি, প্রপোজালগুলো তুলে ধরেছি। দিস ইজ এ ভেরি রিফ্রেশিং চেঞ্জ। এবং আরও সাথে সাথে যে পার্লামেন্টের কথা যে কথা বলেছে আমি একমত ওনার সাথে, কিন্তু এটা কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকার যারা বলে যে তত্ত্বাবধায়ক সরকার পার্লামেন্টে গিয়ে সমাধান হবে, সেখানে আমি একমত না। কারণ হয়তো আমি বলি পার্লামেন্টে বিল পাস হয়, পার্লামেন্টে কোনো সমঝোতা হয় না, এবং তত্ত্বাবধায়ক সরকার এমন একটা ইস্যু, এটা কিন্তু জনগণের কনসেনসাসে এই দেশে আসছে। এটা কিন্তু আদালত এবং সংসদের এটা কোনো ব্যাপার না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং এটা যদি পরিবর্তন করতে হয় বাংলাদেশের মানুষের মতামতের পরিপ্রেক্ষিতে পরিবর্তন। ধন্যবাদ মিস্টার আমির খসরু মাহমুদ চৌধুরী আপনাকে। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখতে চাই, এই বিষয়ে আপনারা যদি আরও মতামত দিতে চান তাহলে আপনি বিবিসি বাংলার ওয়েবসাইট www.bbcbangla.com এই ওয়েবসাইটে আপনার মতামত দিতে পারেন। এছাড়া ফেসবুকে বিবিসি বাংলা সামাজিক ফোরামেও আপনার মতামত দেবার সুযোগ আছে। এখন আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরব। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ। এবারে পরের প্রশ্ন করবেন মনোয়ার হোসেন। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা কি আবারও একটু 111-এর সৃষ্টি করতে পারে? আপনার কি মনে হয় পারে? কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা বর্তমানে মানে রাজনীতির যে অবস্থা দেখতেছি তাতে কি হচ্ছে, সরকারি দল বলতেছে কি যে বিরোধী দল সে পরিবেশ সৃষ্টি করতেছে, আবার বিরোধী দল থেকে বলা হচ্ছে যে মানে তারা সেটা করতেছে। তাহলে এই ক্ষেত্রে তৃতীয় কোনো একটা পক্ষ এই সুবিধাটা নিতে পারে এবং সেটা হতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। ফারাহ কবির, আবার একটা 111-এর আশঙ্কা হতে পারে এমন নিয়ে অনেকে কথাবার্তা বলছেন, প্রধানমন্ত্রীও কয়েকদিন আগে সেরকম বলেছেন, কি বলবেন আপনার কোনো আশঙ্কা হয়? আমরা কেন তৃতীয় পক্ষ হতে পারি না? আমরা যারা এই দেশের নাগরিক, আমরাই তো আসলে সিদ্ধান্ত নেই কাকে ভোট দিব কাকে ভোট দিব না। আমরা আপনারা মিলে চিন্তা করতে পারি না? আমরা সব সময় যদি বসে থাকি যে কেউ এসে সব করে দেবে, সব মেনে নেই, তাহলে আমাদের অবস্থা এখন যা হয়েছে তাই হয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা নাগরিক হিসাবে, হ্যাঁ, ইনস্টিটিউশনস বা একটা পার্টি ছাড়া ইলেকশন হয় না, পলিটিক্যাল একটা মেকানিজম লাগে, স্ট্রাকচার লাগে, আমি মানছি। কিন্তু আমরা আমাদের দেশে যারা আছেন তাদেরকে তো আমরা নির্বাচন করে এনেছি, তাদের জবাবদিহিতা চাই। তাহলে আমরা চেষ্টা করি যেন আরেকটি না হয়, সেখানে আমাদের সোচ্চার থাকতে হবে। যে প্রশ্নটি বা যে আশঙ্কাটা অনেকেই করছেন যে আবার সামরিক বাহিনীর কোনো হস্তক্ষেপ হতে পারে কিনা 111 মডেলে, সেটা নিয়ে আপনার কোনো আশঙ্কা আছে? সেটাই আমি বলছি যে তখনই হতে পারে যদি আমাদের দুই পক্ষ
মেজর পলিটিক্যাল পার্টি তো আছেই দুটো, আর বাকি 2-3টা পলিটিক্যাল পার্টি আছে। তারা যদি নির্বাচন না করে বা নির্বাচনের জন্য যেই ধরনের পরিস্থিতি দরকার এবং সেখানে আমরা যেতে পারি সেই লক্ষ্যে, সেটা যদি না হয় তাহলে যে কোনো জিনিস হতে পারে। পরিস্থিতি বিবেচনা আপনার কাছে কি মনে হয়, পরিস্থিতি কি সেদিকে যাচ্ছে? না, এখন পর্যন্ত আমি বিশ্বাস করি না, বিকজ আমি মনে করি যে আমরা বাংলাদেশে যারা আছি আমরা গণতন্ত্র ছাড়া অন্য কোনো পদ্ধতি চাই না, আর আন্তর্জাতিক মহলও চাইবে না যে এখানে সেই ধরনের অন্য কোনো ব্যবস্থা আসুক। সো আমরা বাংলাদেশ তো আলাদা করে একটি দ্বীপ না, আমাদের সঙ্গে আরও আন্তর্জাতিক সম্পর্ক আছে, অনেক দেশের সম্পর্ক আছে। আমার মনে হয় না আমরা সেই পর্যায়ে সেই অবস্থায় পৌঁছাবো। ধন্যবাদ আপনাকে। আলী রেজা ইফতেখার। আমার মনে হয় 1/11 যে কথাটা উঠে আসছে সেটা আমার এখনও মনে হয় যেদিকে আমরা যাওয়ার আমার সম্ভাবনা কম। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যেটা আমাদের হওয়া উচিত কখনো। আর আপনি প্রশ্ন করেছেন যে আমি কি ফিল করি, আমি মনে করি 1/11 দিকে আমরা যাচ্ছি না। তবে কনফ্লিক্ট এবং সংঘাত যদি আমরা এড়াতে না পারি তাহলে ভবিষ্যতে কি হয় ইট ইজ টোটালি আনসার্টেন। কারণ এই একটা জিনিস যদি দুটা পলিটিক্যাল পার্টিকে যদি আমরা একটা প্ল্যাটফর্মে আনতে না পারলে যে কোনো কিছু হওয়াই সম্ভব। ফিউচার ইজ টোটালি আনসার্টেন। কিন্তু যে প্রশ্নটি বলছে যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা কি আপনি দেখেন? অবশ্যই সবচেয়ে বেশি কনফ্লিক্টিং রোল যদি আমাকে জিজ্ঞেস করেন, এটা সবচেয়ে বেশি কনফ্লিক্ট হতে পারে। এবং এই কনফ্লিক্ট থেকে যে সংখ্যা যে ছড়িয়ে পড়ে সেটার মূল্য অ্যাকচুয়ালি কিন্তু দিব আমরা সাধারণ মানুষ, যেটা নাকি আমরা গতবার দিয়েছিলাম। এটা আমরা কেউ চাই না। ধন্যবাদ আপনাকে। দর্শকদের কাছে যেতে চাই। অনেকগুলো হাত, কোন দিক থেকে শুরু করব? পেছন দিক থেকে আসি। একজন নারী হাত তুলেছেন। বাংলাদেশ যে, আমার প্রশ্নটা হলো, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, এখানে মানে জনগণই সকল ক্ষমতার অধিকারী। যে 16 কোটি মানুষ, তার মধ্যে দলের পক্ষে মানে দলের পক্ষ হয়ে কাজ করে এট বেস্ট 1 লাখ, আর বাকি 15 কোটি 99 লাখই সাধারণ মানুষ, যে নিউট্রাল আমাদের মতো। তো ওইখানে মানে কেয়ারটেকার গভর্নমেন্টটা আমি মনে করি না যে এত বেশি মানে নির্বাচন তার অধীনে হওয়া উচিত বা হওয়া উচিত না, এটা এত বেশি গুরুত্বপূর্ণ। কারণ জনগণই যেহেতু সর্বময় ক্ষমতার অধিকারী, সরকার যদি ব্যর্থ হয় তাহলে তারাই সেটা, যেমন বিগত সরকার যে ভরাডুবি হয়েছে এটা জনগণই মানে করেছে। আর আমি মনে করি জনগণই আবার যদি মানে বর্তমান যে সরকার তাদের যদি ব্যর্থতা থাকে তাহলে জনগণই তার। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই পাশে মাঝখানে আপনি হাত তুলেছেন। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে মনে প্রাণে বিশ্বাস করতে চাই যে আরেকটি 1/11 সৃষ্টি না হোক এবং লগি বইটার মতো এরকম কোনো আন্দোলন এদেশের সৃষ্টি না হোক। কিন্তু পাশাপাশি যে আমরা চাচ্ছি যে যেহেতু আমাদের দুটো দল, প্রধান দুটি দল, তারা মতনৈক্য মানে একমত হতে পারছেন না, সেহেতু আমি করব যে আমরা যারা জনগণ আছি, আপনারা আমাদের একটা রায় নেওয়ার চেষ্টা করুন উভয় মিলে, এবং সরকারের প্রতি আমার আবেদন যে আপনারা একটা গণভোটের সৃষ্টি করুন, আমরা গণভোট দিয়ে আপনাদেরকে জানিয়ে দিই। ধন্যবাদ। এই পাশে দ্বিতীয় সারিতে আপনি। ফারা ম্যাডামের কথার সূত্র ধরে বলতে চাই, আমি একজন শিক্ষক, ক্লাসে মাঝে মধ্যে জিজ্ঞাসা করি যে তোমরা কি হতে চাও, অনেক রকম বলে, কিন্তু কেউই বলে না রাজনীতি করতে চাই। রাজনীতি করতে না চাইলে রাজনীতি আমরা ইচ্ছে করলেই তো একটা, ম্যাডাম যেভাবে বললেন যে আমরা তাহলে প্রতিপক্ষ হিসাবে দাঁড়াই, কিন্তু আমরা তো ইচ্ছে করলেই সেটা দাঁড়াতে পারবো না, রাজনীতির দল আসতে হবে, সেটা কিভাবে সম্ভব? কেউই রাজনীতি করতে চায় না। ধন্যবাদ আপনাকে। পেছনে কোনায় হাত তুলেছেন এক পাশে। জি আপনি। বেশিরভাগ সামরিক সরকার বা সামরিক আদলে যে সরকারগুলো এসেছে, এদের বেশিরভাগ থেকেই বেনিফিট নিয়েছে আওয়ামী লীগ, বিশেষ করে এরশাদ এবং 1/11 যে মঈনুদ্দিন ফখরুদ্দিন। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আওয়ামী লীগ সরকারকে আরেকটা ওরকম অগণতান্ত্রিক সরকার এনে আরেকবার কি বেনিফিট নেওয়ার জন্যই কি কেয়ারটেকার ইস্যুতে এরকম একটা গোজামিল সৃষ্টি করেছে কিনা, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। আমি আবারও ফিরে আসার চেষ্টা করব আপনাকে। দুজন আছেন, ডক্টর মশিউর রহমান, যে আবারও এক ধরনের সামরিক হস্তক্ষেপের মাধ্যমে 1/11 মতো পরিস্থিতি হতে পারে কিনা এমন আশঙ্কা অনেকেই করছেন। প্রধানমন্ত্রীও বলেছেন কয়েকদিন আগে যে কোনো একটি মহল এই ধরনের চেষ্টা করছে। আমি একটু সময় নেব যদি আপনি আপত্তি না করেন। খুব বেশি নয়। যেটা ফারা কবির বলেছেন যে জনগণ হলো প্রথম পক্ষ, এবং আমাদের সংবিধানে যেটা সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে, জনগণের ম্যান্ডেট নিয়ে শাসন করতে পারবে এবং জনগণের মতামত নিয়ে, এবং তার পদ্ধতিগত পথ হলো নির্বাচন। সংবিধান সংশোধন করে সেইটা স্থাপন করা হয়েছে, এবং সংবিধানকে নস্যাৎ করে যদি কেউ ক্ষমতা গ্রহণ করে সেটা রাষ্ট্রদ্রোহ।
আমাদের বিরোধী দলেরও সেই দায়িত্ব ছিল সংসদে দাঁড়িয়ে বলা যে সরকারের এইটা ভুল হচ্ছে, কিন্তু তারা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি মানেন নাই। তো যে দল তাদের প্রতিশ্রুতি মানে না, তারা সরকারে এসে যে কিছু করবে এরকম বিশ্বাস করার কোনো ভিত্তি আমি দেখছি না। দ্বিতীয়ত হলো যে একটি মাত্র পথ আছে, সেই পথটা সবাইকে গ্রহণ করতে হবে। যদি গ্রহণ না করা হয় তাহলে নৈরাজ্য সৃষ্টি হবে। এই যে নৈরাজ্য, এটা হলো সমাজের স্থিতিশীলতা, আমাদের উন্নতি সব কিছুর অন্তরায়। সেদিক থেকে আমার অত্যন্ত উৎকণ্ঠা যে যদি একটি প্রধান দল সংবিধানকে মানতে চায় না, গণতন্ত্রের মূল ভিত্তিকে অস্বীকার করে এবং জনগণের প্রতি নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি আমি তোমার কথা বলবো এবং সে কথাটা সংসদে যে বলবো যদি না মানে, তারপর আমরা কিভাবে আস্থা রাখবো? ডক্টর রহমান, এখানে আমি আপনাকে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনি প্রতিশ্রুতির কথা বলছেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিল সংক্রান্ত কোনো প্রতিশ্রুতি ছিল না, কিন্তু আপনারা সেটি করেছেন, তাহলে কেন? তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রতিশ্রুতি প্রয়োজন নাই, কারণ আপনি যখনই সংবিধানে বলছেন যে দেশের মালিক জনগণ এবং জনগণের আস্থাভাজন যে সে সরকার পরিচালনা করবে, এই মূল কথাটাকে যদি আপনি স্বীকার করে নেন, যেটা গণতন্ত্রের মৌলিক ভিত্তি, তাহলে করোলারি হিসেবে ফলো করে যে শাসন সেই চালাবে যে জনগণের আস্থাভাজন হচ্ছে। নির্বাচনের সময় যে সংখ্যা লঘিষ্ঠ হয়, সে তার যে অবস্থান, তার যে নীতি, সেটা যে ভালো ছিল এবং সরকারের যে দুর্বলতা সেটাই সে বলবে। এখানে আমি গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করব এর প্রতিশ্রুতি দরকার নাই, কারণ আমি প্রথমেই বলছি যে এই রাষ্ট্রটি গণতান্ত্রিক, সংবিধানে সে কথাটা বলা আছে। সেখানে যদি কেউ বলে যে আমি গণতন্ত্রকে মানি না, সংবিধানকে মানব না, তাকে বলতে হবে যে আপনারা আমাকে সমর্থন করেন কেন, আমি সংবিধানকে মানব না, আমি গণতন্ত্রকে অস্বীকার। আমার আরেকটি প্রশ্ন আছে যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক তার একটি জরিপ করেছে, সেখানে বলা হচ্ছে 67% মানুষ মনে করছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলটি ঠিক হয়নি এবং এছাড়া নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তাহলে সেটাকে কি বলবেন? আমি এই যেটা পত্রিকা যেটা বেরিয়েছে দেখেছি, ওপিনিয়ন সার্ভে পোলের একটা বড় শর্ত হলো যে আপনি কি প্রশ্ন করছেন এবং প্রশ্নটা কিভাবে করছেন। প্রশ্নটা যদি অত্যন্ত জেনারেল টার্মসে হয় তাহলে উত্তরটা আপনি সেভাবে পান। আমার মনে হয় এবং ওই প্রশ্নের ভিতরে কতগুলো টেকনিক আছে, সেই টেকনিক হলো যে প্রশ্ন যে উত্তর দিচ্ছেন তার প্রশ্নগুলো যে উত্তরগুলো যে কনসিস্টেন্ট কিনা সেটা দেখতে হবে। অতএব যদি কেউ বলা হয় যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিরপেক্ষ বা সুষ্ঠু নির্বাচন হবে না, এটা একটি প্রশ্ন। ধন্যবাদ। আমরা আবার অন্য প্যানেলিস্ট আছেন, তাদের কাছে যেতে হবে। তার সাথে প্রশ্ন করতে হবে আপনি অনির্বাচিত সরকারকে গ্রহণ করেন কিনা। যদি সে একটাতে হ্যাঁ বলে একটাতে না বলে, তার উত্তরের ভিতরে ইনকনসিস্টেন্সি থেকে। ধন্যবাদ আপনাকে। আমির খসরু মাহমুদ চৌধুরী যে প্রশ্নটি তুলেছেন যে 111-এর মতো আবার পরিস্থিতি তৈরি হতে পারে কিনা, এটা সৃষ্টিকর্তা কারা? এখানে দুই দলকে এনে কোনো লাভ হবে না। এই পরিস্থিতির সৃষ্টিকর্তা কারা? আজকে সরকার। কারণ যেটা আমি আগেও বলেছি, একটি মীমাংসিত বিষয় এবং কেয়ারটেকার সরকারটা আসছে কীভাবে? সকল দলের দাবির পরিপ্রেক্ষিতে আসছে, সিভিল সোসাইটির দাবির পরিপ্রেক্ষিতে আসছে, একটা কনসেনসাসের পরিপ্রেক্ষিতে কেয়ারটেকার সরকার আসছে। আজকে এই সরকার ক্ষমতায় এসে একতরফাভাবে ওনারা ক্ষমতা টিকে থাকার জন্য ওনারা একতরফাভাবে এটা বাতিল করেছে সমস্ত দলের। যে 67% আপনি বলছেন এটা কম, আমি যদি প্রথম আলো সার্ভেগুলো আপনি দেখেন 90% হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, 10% হচ্ছে তার বিপক্ষে। এবং আমি বলি এখানে আরও একটা সমস্যা হচ্ছে কি জানেন, ওনারা সংসদের মেজরিটির কথা বলছেন বারবার। আমি একটা এক্সাম্পল দিই, ওনারা স্বাধীনতার পরে আওয়ামী লীগ সরকার মেজরিটি ছিল, ওনারা মেজরিটি হওয়ার পরে সংসদে কি করেছেন? সব দল বাতিল করে একদলীয় বাকশাল করে ফেলেছেন। ইতিহাস তো আমি এই জন্য বলছি, আজকেও তারা ওই মেজরিটির জোরে এমন একটা জিনিস করতে চাচ্ছে যে ওনারা মেজরিটির জোরে, এটা মেজরিটির ব্যাপার না তো, ওনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন দেশ পরিচালনার জন্য, কিন্তু একটি মীমাংসিত ইস্যু তারা একতরফাভাবে বাতিল করে তারাই সৃষ্টি করেছে। এখানে দুই দলকে এনে এটা ঘোলাটে করে লাভ নাই। যারা সৃষ্টি করেছে তাদেরকে এটা সমাধান দিতে হবে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটি তুলেছেন কোন সরকারের নাই, সেটা বুঝতে পেরেছি, যে প্রশ্নটা একজন করেছেন জনগণের মাধ্যমে। এটা মিস্টার চৌধুরী, যে প্রশ্নটা হচ্ছে যে 111-এর মতো আরেকটা পরিস্থিতি তৈরি হতে পারে কিনা, হতে পারে। এবং এটার জন্য কে দায়ী, যারা দায়ী তাদেরকে এটা সমাধান দিতে হবে।
এটা হচ্ছে কথা। এবং জনগণ বুঝে এটা কারা দায়ী। ওই যে একজন প্রশ্নকর্তা ভালো বলেছে, মেবি ওনারা চান একটা সৃষ্টি হোক, মেবি ওনারা বুঝতে পারছেন ওনারা ক্ষমতা যেতে পারবেন না, 111 হলে হোক, অসুবিধা কি, অন্তত আর্মির হাতে দিয়ে চলে গেলাম, এটাও তো হতে পারে, এটাও তো হতে পারে। এবং এটা অনেকের ধারণা আজকে বাংলাদেশে, অনেকের বিশ্বাস, কিন্তু এটা আমি আপনাকে বলছি। এর আগে একটা ছিল যে এর আগে যখন 111-এর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল আপনারা ক্ষমতায় ছিলেন এবং আওয়ামী লীগ বলে বিএনপির জন্য সেটা তৈরি হয়েছিল। এখন আপনারা বলছেন আওয়ামী লীগের জন্য যদি সেটি তৈরি হয়, আপনারা কি সেটিকে স্বাগত জানাবেন? আমরা তো 111-এর কোনো সময় স্বাগত জানাইনি। 111 আসার পরে আমি আপনাকে একটা কথা বলি, এখানে প্রথম সাধুবাদ জানিয়েছে আওয়ামী লীগ, যখন আর্মি যখন টেক ওভার করে, এরশাদ যখন টেক ওভার করে তখনও সাধুবাদ জানিয়েছিলেন আওয়ামী লীগ। এই দলটি গণতন্ত্রের কথা বলে, কিন্তু যতগুলো মিলিটারি সরকার আসছে প্রথম সাধুবাদ জানিয়েছে এই দলটি। ধন্যবাদ আপনাকে। ডক্টর মশিউর রহমান, খুব সংক্ষেপে 30 সেকেন্ডে যদি বলেন যে 111-এর মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা দেখেন কিনা, কারণ প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বারবার কিন্তু এই ধরনের আশঙ্কার কথা বলছেন। আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি যে সংবিধান সংশোধনের ক্ষমতা কার? সংবিধানে যেটা বলা আছে যে সংবিধানের সংশোধন তৈরি ইত্যাদির ক্ষমতা সংসদে, এবং সেখানে সংখ্যাগরিষ্ঠ এবং বিশেষ সংখ্যাগরিষ্ঠতা 2/3 ভোটে সেটা পরিবর্তন করা যায়। ওইখানে একটি শর্ত সেখানে আছে যে সংবিধান পরিপন্থী যদি কোনো কাজ কেউ করে সেটা রাষ্ট্রদ্রোহ। এটি এবার সংশোধন করা হয়েছে। হ্যাঁ, তো যে দল এই জাতীয় একটি সংশোধন সংবিধানে এনেছে, সেই দল তার নিজের সমর্থনের জন্য যে কাজটি করা দরকার সেকে রাষ্ট্রদ্রোহ যদি ঘোষণা করা হয়ে থাকে, তাহলে এই যে কল্পনাটা, এই কল্পনার কোনো ভিত্তি নেই। ধন্যবাদ ডক্টর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখতে চাই, আপনারা যদি বিবিসির বাংলাদেশ সংলাপে অংশগ্রহণ করতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরে, অথবা আপনি ইমেইলও করতে পারেন। ইমেইল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। এখন আমরা ছোট্ট আরেকটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরব। আবারও ফিরে এলাম বাংলাদেশ সংলাপে বিরতির পর। এখন আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন রহিমুল আলম। সরকারের মেয়াদের শেষ বছরে বিভিন্ন পেশাজীবী সংগঠন নিজেদের স্বার্থ আদায়ে আন্দোলন শুরু করেছে। এর ফলে অর্থনীতিতে যে বাড়তি চাপ আসবে তা সরকার সামলাবে কীভাবে? ধন্যবাদ আপনাকে। ডক্টর মশিউর রহমান, যে বিভিন্ন পেশাজীবী সংগঠন, শিক্ষকরা এবং অনেকে আন্দোলন করছেন, এরই মধ্যে 30,000 প্রাথমিক বিদ্যালয় সরকারি করার ঘোষণাও দেওয়া হয়েছে, এটা নিয়ে কতটা চাপ তৈরি হবে অর্থনীতিতে? এটা তো হিসাব একটা আছে, 600 কত কোটি টাকা লাগবে সম্পূর্ণ বাস্তবায়নের পরে। বাজেট এবং সমাজ এবং অর্থনীতি এটাকে বোধহয় আলাদাভাবে দেখা দরকার। এই যে শিক্ষার সুযোগ, এবং আমরা সবসময় যেটা বলে থাকি শিক্ষার মান, শিক্ষকের যে বেতন ভাতা ইত্যাদি বাড়লো, শিক্ষকের অবসর জীবনের যে নিশ্চয়তা, এর ফলে আমি বিশ্বাস করি যে শিক্ষার মান এবং শিক্ষার প্রতি শিক্ষকের নিষ্ঠা এবং শিক্ষার অ্যাক্সেস অনেক বাড়বে। এটা অবশ্যই অত্যন্ত ভালো কাজ হয়েছে। সরকার যেখানে উদ্যোগ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছে এবং শিক্ষকের জাতীয়করণ করছে, সরকার গ্রহণ করছে, সেখানে এই আন্দোলনটা অর্থহীন। এখন এখানে আপনি যেটা বলছেন যে বাড়তি টাকা লাগবে, নিশ্চয়ই বাড়তি টাকা লাগবে, কিন্তু সরকার শেষ বছরে এসে বাড়তি চাপটা কেন নিচ্ছে? শিক্ষার প্রতি সরকারের অনুরাগ। সেটা আগে হয়নি কেন? এটা আমাকে আপনি খুব একটা কঠিন প্রশ্ন করলেন, যে আমি কতগুলো ধাপ পার হয়ে এসে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আপনি যদি তখন আপনাকে জিজ্ঞাসা করেন যে আপনি 10 বছর আগে ভর্তি হননি কেন, আমার তো কোনো উত্তর নেই। এই সিদ্ধান্ত তো নেওয়া ভালো কাজ। সরকার প্রথম বর্ষ দেখেন এমপিও ভুক্তির অনেক সম্প্রসারণ করেছে। সেই ধাক্কাটা অ্যাবজর্ব করার পরে সরকার আবার নতুন করে এটাকে নিয়েছে, এবং এই ভালো কাজটা যখনই করে তখনই ভালো, এবং সেখানে আমার মনে হয় না এটা সমালোচনার কোনো বিষয় হতে পারে সরকার আগে করেনি কেন। ধন্যবাদ আপনাকে। ফারা কবির। আমি খুবই দুঃখিত, আমি একমত হতে পারছি না। আমাদের সমস্ত পলিটিশিয়ান যে কোনো পার্টিরই হোক না কেন,
বলবে শিক্ষাই দেশের উন্নতি, শিক্ষায় মেরুদণ্ড, কিন্তু আমরা শিক্ষা খাতে ইনভেস্টমেন্ট করি না। আমাদের সরকার অনেক বছর আগে এডুকেশন ফর অলে সাইন করেছে, তারা প্রমিস করেছে যে জিডিপি তারা বাড়াবে। আন্তর্জাতিক গ্লোবাল সিনারিওতে বলা আছে যে 6% নাহলে 20%, ডিপেন্ডিং অন দ্য কান্ট্রি কনটেক্সট। একজনের শিক্ষকের বেতন দিতে গিয়ে আমাদের এত সমস্যা হয়, কিন্তু পার্লামেন্টে যখন ওনাদের ভাতা বাড়াতে হয় কোনো সমস্যা হয় না, বা অন্যান্য পেশার বেতন বাড়াতে সমস্যা হয় না। আই এম সরি, আমি এটা মানতে পারি না, বিকজ আমাদের দেশে 4 জন টিচার 250 স্টুডেন্ট পড়ায়। আমি যেসব এলাকায় কাজ করি, না আছে স্কুলের বিল্ডিং ঠিক মতো, না আছে কাগজপত্র, তারপরেও তাদের কমিটমেন্টের কারণে, তাদের শুধু ইচ্ছা যে এই দেশের মানুষ শিক্ষক, সেই জন্যে আমি যেই চরে কাজ করি, সালেহা চাচির মতো একজন মানুষ তার জীবন দিয়ে প্রাণ দিয়ে সে এই প্রাইমারি স্কুলের ক্লাস 1 থেকে 5 পড়াচ্ছে। হাওড়ে এখন পর্যন্ত কোনো, বেশিরভাগ হাওড়ে ছেলেমেয়েরা স্কুলে শিক্ষা পায়নি। আমি যেসব এলাকায় যাই আমি কিন্তু সেখানে দেখিনি, তো আমি মানতে রাজি না এটা। ধন্যবাদ আপনাকে। দর্শকদের আমি আসবো আবার, বলা দরকার আপনি 30 সেকেন্ড। প্রাইমারি স্কুলে শতভাগ ভর্তি হচ্ছে, সেকেন্ডারি এডুকেশনে ভর্তি হচ্ছে, অতএব আপনি যদি বলেন যে শিক্ষার সুযোগ পাচ্ছে না, এটা সঠিক নয়। ধন্যবাদ ডক্টর রহমান। আমি দর্শকদের কাছে যেতে চাই। জি, আপনি মাঝখানে হাত তুলেছেন। স্যার, শিক্ষা প্রসঙ্গে কথা হচ্ছে, কিছু বেশ কয়েকদিন আগে আমরা শহীদ মিনার যে দৃশ্যটি দেখলাম, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের উপর টিয়ার গ্যাসের বদলি যে গ্যাসটা প্রয়োগ করা হলো, যেটা গ্যাস আমাদের কারো চোখে যদি পড়ে তাহলে সে তৎক্ষণাৎ বা কিছুদিনের ভিতরে অন্ধ হয়ে যেতে পারে। এটা আপনারা কিভাবে দেখেন? শিক্ষকদের প্রতি এই যে তাদের একটা দাবি থাকতেই পারে, কিন্তু তাদেরকে এইভাবে টিয়ার গ্যাস বা সমাধানের কোনো পথে না গিয়ে এই ধরনের একটা, মনে হয় যে এই যে বিভিন্ন পেশাজীবী সংগঠন বিভিন্ন দাবি দাওয়া করছে, এটা কি এগুলো যখন সরকার মানে বা মেনে নেবে, এটা কি অর্থনীতির উপর বাড়তি চাপ তৈরি করবে? আপনার মনে হয় সেটি? আমি মনে করি পেশাজীবীদের যে দাবি আদায়ের কিছু আছে, এই জিনিসগুলো আমাদের অর্থনীতির উপর ওইভাবে খারাপ কোনো প্রভাব ফেলবে না। ধন্যবাদ আপনাকে। এই কোনায় হাত তুলেছেন, তৃতীয় সারিতে আপনি। আমাদের সরকারের মনোভাব বোঝা যায় তখনই যখন এই যে নন এমপিওভুক্ত শিক্ষকরা এমপিওভুক্তির জন্য আন্দোলন করে বারবার বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন, বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন। এটা দিয়েই বোঝা যায় আমাদের সরকার শিক্ষার ব্যাপারে কতটুকু। ধন্যবাদ আপনাকে। আলী রেজা ইফতেখার, যে বিভিন্ন পেশাজীবী সংগঠনের আন্দোলন এবং সেখানে সরকার সেগুলো যদি দাবি মেনে নেয়, অর্থনীতির উপর কতটা চাপ তৈরি করবে? সরকার অলরেডি একটা অর্থনৈতিক চাপের মধ্যে আছে। সরকার অলমোস্ট প্রায় 20,000 কোটি টাকার মতন লোন নিয়েছে ফ্রম দি ব্যাংকিং সেক্টর, এবং তার একটা মেজর পোর্শন যাচ্ছে সাবসিডি দিতে। যদি টাকাটা যদি সরকার বড় না করতো, তাহলে এই টাকাটা আমরা একটা প্রোডাক্টিভ খাতে, ইন্ডাস্ট্রি বলেন, ট্রেড বলেন, কমার্স বলেন, সেখানে টাকাটা ইউজ করতে পারতাম। ফার্দার এই অ্যাকোমোডেট করতে যে অবশ্যই সরকারের একটা ফিনান্সিয়াল চাপ পড়বে। ইটস জাস্ট লাইক এ ম্যাথমেটিক্স, আপনি ডিনাই করতে পারবেন না এটাকে। এখন রাষ্ট্রীয় কোষাগারের উপর যে চাপ পড়ছে, এটা কি উদ্বেগের বিষয় কোনো? অবশ্যই। আপনি একটা তো উদ্বেগ, আমরা আমরা যে সেক্টর থেকে কাজ করি সেই সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে হিউজ বরোয়িং ফ্রম দিস সেক্টর, এবং এটা যদি এমন হতো যে এই বরোয়িংটা আমাদের একটা সরাসরি একটা প্রোডাক্টিভ খাতে যেত, তাহলে আমি বুঝতে পারি ঠিক আছে একটাকে কম, মানে আপনার একটাকে বেনিফিট দিচ্ছে, কিন্তু এই বরোয়িংটা যাচ্ছে মেনলি সাবসিডিতে। সো আপনি যদি এখন যদি মনে করেন চাপের মুখে হোক, পলিটিক্যাল কারণে হোক, অথবা অন্য কোনো যে কোনো সৎ উদ্দেশ্যে আপনি করেন না কেন, এটা ফিনান্সিয়াল বার্ডেন সরকারের উপর পড়বেই। এটা সরকার কখনো অ্যাভয়েড করতে পারবে না। ধন্যবাদ আপনাকে। আমির খসরু মাহমুদ চৌধুরী, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রেন্টাল, কুইক রেন্টাল সহ বিভিন্ন কারণে যে সরকারি কোষাগারের উপর যে রক্তক্ষরণ হচ্ছে, দিস ইজ অ্যাট দ্য কস্ট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি, এই দেশের মানুষের ইয়ের জন্য। এবং এগুলো তাদের দলীয় কিছু লোকের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়ার জন্য যে ধরনের রক্তক্ষরণ তহবিলের উপর হচ্ছে, যে ইফতেখার যেটা বললো, এবং এটার কারণে তাদেরকে যে পরিমাণ ঋণ নিতে হচ্ছে, এবং তার কারণে প্রাইভেট সেক্টর যে বঞ্চিত হচ্ছে ঋণ নেওয়া থেকে, বাংলাদেশে কোনো বিনিয়োগ হচ্ছে না, এবং সেই বিনিয়োগ না হওয়ার কারণে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। এটা অনেক বড় ধরনের চাপ দেশের উপরে, এবং তার উপরে শিক্ষকদের কথা বলা হচ্ছে, শিক্ষাঙ্গনের কথা বলা হচ্ছে। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয়করণ করে যেই হারে একটার পর একটা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, আর কিছু না, শুধু দলীয় লোকজনকে সেখানে ভিসি করতে হবে, প্রভিসি করতে হবে, এবং তার প্রতিবাদ যখন কেউ করে সেই শিক্ষা প্রতিষ্ঠান
ছাত্রলীগ যুবলীগের অত্যাচারের শিকার হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো শিক্ষার ক্ষেত্রে আমি তো দেখতে পাচ্ছি নৈরাজ্য সরকারের কারণে, সিদ্ধান্তের কারণে হচ্ছে। এটা তো অন্য নৈরাজ্যের কথা আমি বলতে পারবো না। সংক্ষেপে একটা জিনিস জানতে চাই, 30,000 প্রাথমিক বিদ্যালয়ে সরকারি করার ঘোষণা দিয়েছে, এটাকে কি আপনি সাপোর্ট করেন, যেটা ঠিক আছে? এই সব কিছু ঠিক আছে যদি আপনি সেটা আর্থিকভাবে সমর্থন দিতে পারেন, কিন্তু বর্তমানে যে সরকারের তহবিলের যে অবস্থা, যেভাবে রক্তক্ষরণ হচ্ছে, ইতিমধ্যে সরকার না পেরে যে ঋণ নিয়ে দেশ চালাচ্ছে, ইতিমধ্যে সেটা চাপটা আমরা দেখতেই পাচ্ছি। তারপর আমি বলছি শেয়ার বাজারের যে অবস্থা হয়েছে, ডেস্টিনির যে অবস্থা হয়েছে, হলমার্কের কারণে যে অবস্থা হয়েছে, আপনি যদি সব কিছু অ্যাড করেন, আজকে আর্থিক খাতে দেশ যেই সংকটের মাধ্যমে যাচ্ছে, এটা ওই থেকে ঠিকই বলে, এটা থেকে বের হতে কতদিন লাগে? ধন্যবাদ আমির খসরু মাহমুদ চৌধুরী আপনাকে। আমি পরের প্রশ্নে যেতে চাই। পরের প্রশ্ন করবেন ফজিলাতুন্নেসা। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যে জিএসপি সুবিধা দেয় তা বাতিলের জন্য আবেদন জানানো হয়েছে, এ ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে সময় খুবই কম। শুরুটা করতে চাই আমির খসরু মাহমুদ চৌধুরী আপনাকে দিয়ে, যে জিএসপি সুবিধা বাতিলের জন্য একটা আবেদন এসছে, আমরা যেটা সাম্প্রতিক সময় গণমাধ্যমে দেখেছি, কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? শোনেন, এই জিএসপি সুবিধা বাতিলের প্রশ্ন কিন্তু এখন আসছে। জিএসপির উপর একটা হিয়ারিং হয়েছে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে, বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধি সেখানে ছিল না। দিস ইজ সারপ্রাইজিং। জিএসপির মাধ্যমে আমরা দেশে রপ্তানি বাড়াচ্ছি, রপ্তানি ফ্যাসিলিটেট করছি, সেই জিএসপির যে হিয়ারিং হয়েছে যুক্তরাষ্ট্রে, সেখানে বাংলাদেশে একটা প্রতিনিধি পর্যন্ত যায় নাই, এবং সেটা গড়িয়ে আজকে এখানে আসছে সরকারের অব্যবস্থাপনার কারণে। এখন কি করতে পারে সরকার, কি করতে পারে এখন? অবশ্যই এখন তো সিরিয়াসলি চেক আপ করতে হবে। এটার উপর তো আমার রপ্তানি নির্ভর করছে, আমার কর্মসংস্থান, আমার অর্থনীতি। গার্মেন্টস সেক্টরের আজকে টোটাল অর্থনীতির একটা বিশাল অংশ হচ্ছে গার্মেন্টস সেক্টরের, এবং সেখানে যদি বিপর্যয় ঘটে, আজকে বাংলাদেশের আগামী দিনে কি হতে যাচ্ছে সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে। ধন্যবাদ আপনাকে। ফারা কবির, সংক্ষেপে। আমি মনে করি যে সরকারকে উদ্যোগ নিতে হবে এটাকে আবার ফিরিয়ে আনার জন্য, আর পাশাপাশি আমাদের যেই শ্রমিকরা গার্মেন্টসে কাজ করেন তাদের অবস্থা ঠিক করতে হবে, তাদের বেতন দিতে হবে যেটা বাস্তব তারা বাঁচতে পারে। একটা কারণ কিন্তু তাদের সিকিউরিটি নাই, এবং তাদেরকে এখনও $5 একটা শার্ট বিক্রি করে আর তাকে 50 সেন্ট দেওয়া হয়, এটা মানতে পারি না আমরা। এবং এটা লিভিং ওয়েজ দিতে হবে, এবং অবশ্যই এই সেক্টরকে, এখানে আমাদের কোটি কোটি টাকা এবং অনেক মানুষের এই যে জিএসপির হিয়ারিং এ এই দেখাতে হবে, এই পদক্ষেপগুলো নিয়েছে। আরেকটি আর্গুমেন্ট দিতে হবে যে তারা ডেভেলপড কান্ট্রি, তাদের ডেভেলপমেন্টের কারণে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন জলবায়ু পরিবর্তন, অন্যান্য কারণে। তো সেই জায়গাগুলোকে নিয়ে এসে আমার মনে হয় এইখানে একটা আর্গুমেন্ট তৈরি করতে হবে, কিন্তু আমাদের নিজেদের ঘরেও কিছু ব্যবস্থা। ধন্যবাদ ফারা কবির। আলী রেজা ইফতেখার। জিএসপিটা কেন করা হয়েছিল? এক্স্যাক্টলি যে একটা উন্নত দেশ অন্য দেশ থেকে কিছু বেনিফিট নিচ্ছে, সেটার কিছু বেনিফিট যেন আমরা ফিরিয়ে নিতে পারি, অথবা আমাদের যে মূল্যটা হয় সেটা আমরা যেন সেখানে যেন ইনক্লুড করতে পারি। আমার আবেদন থাকবে সরকারের প্রতি যে এই জিএসপি যেন কোনোভাবে ক্যান্সেল না হয়, কারণ রেডিমেড গার্মেন্টস যদি এফেক্টেড হয়, এটার ইম্প্যাক্টটা কখনো ভালো হবে না। মেইনলি আমাদের দুটো সোর্স, একটা হচ্ছে আমাদের রেমিটেন্স, একটা হচ্ছে আমাদের এই রেডিমেড গার্মেন্টস। বাট ফারাপা যে কথা বলেছেন যে ডেফিনেটলি তারা কোনো বেনিফিট পাচ্ছেন, সেই বেনিফিট থেকে কিছু ছাড় আমাদেরকে বাংলাদেশকে বা বাংলাদেশের মতন আপনার ডেভেলপ কান্ট্রিকে বেনিফিট দিতেই হবে। ধন্যবাদ। জি, চেষ্টা করতে চাই ডক্টর মশিউর রহমান। আমি শুধু দুটো বিষয় উল্লেখ করব। এক হলো যে আমাদের রেডিমেড গার্মেন্টস কিন্তু জিএসপির আওতায় আসে না। আরএমজি জিএসপি কিছু কিছু ক্যাটাগরিতে জিএসপি অবশ্যই অ্যাপ্লিকেবল। এখানে 4.5 না কত বিলিয়ন, যে আমাদের টোটাল এক্সপোর্টের অনেক কম। আমার যেটা মূল বক্তব্য সে হলো যে গার্মেন্টস আর জিএসপি এই দুটো ইস্যুকে আলাদা করে দেখা উচিত। আরেকটি হলো যে ভর্তুকি সম্পর্কে আগের যে চেতনা এবং এখন যে চেতনা, এটা কিন্তু আলাদা। আগে শিক্ষা খাতে, অর্থনীতি যারা আলোচনা করেন, শিক্ষা খাতের ব্যয় বিনিয়োগ, এবং এই সকল বিনিয়োগ যদি না হতো তাহলে ব্যক্তি খাতে যে বিনিয়োগের কথা আমরা চিন্তা করছি সেটাও আসবে না যদি ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি সুবিধা না পায়। জিএসপিতে সরকার অবশ্যই এটাকে প্রোটেক্ট করবে এবং সরকার সেগুলো করবে। তবে এই যে জিএসপি এবং আরএমজি যে পার্থক্য, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে
যে আমাদের যে বড় অংশ যেটা এক্সপোর্টের সেটা কিন্তু আরএমজি এবং তার একটা ছোট অংশ হলো জিএসপির মধ্যে পড়ছে। ধন্যবাদ ডক্টর মশিউর রহমান আপনাকে। আমাদের হাতে সময় শেষ হয়ে এসেছে। প্যানেলে আপনারা যে চারজন আছেন আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মিলনায়তনে উপস্থিত দর্শকদেরকে। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলা একাডেমি এবং চ্যানেল আই কর্তৃপক্ষকে। আমাদের পরবর্তী অনুষ্ঠানটি হবে ফরিদপুরে। সেই পর্যন্ত অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ এবং আমি আকবর হোসেন এখানেই বিদায় নিচ্ছি।